সবাইকে, যারা এই প্যান্ডেলটা বাঁধতে সাহায্য করেছেন, যারা কায়িক পরিশ্রম দিয়ে এই চেয়ার পেতেছেন, যারা এই সমস্ত কিছুর পিছনে নিবিষ্ট হয়ে আছেন আজকের এই সভাকে সার্থক করার জন্য, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর মাখনলাল ঘোষাল, তাকে আমি আমার বিপ্লবী অভিনন্দন জানাই। চিরকাল ভারতবর্ষের মানুষ তাকে অভিনন্দন জানাবে। আমার বক্তব্যকে আমি সংক্ষিপ্ত করব এবং দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাড়িটা এখনো আছে? এখানে একটা কাঁঠাল গাছ ছিল খুব বড়, তার তলায় ওই জল থেকে তুলে মাখনলাল ঘোষালের মৃতদেহটাকে রাখা হয়েছিল। জলে ফেলে দিয়েছিল, কিন্তু ব্রিটিশ হত্যা করার পর এর অনেক নথি আবিষ্কৃত হয়েছে। নথি মানে ডায়েরি। টেগার্ডের স্ত্রীর একটা বই আছে, টেগার্ডের স্ত্রীর লেখা। তাতে টেগার্ড তাকে অনেক কথা বলেছিলেন, উনি সেগুলো লিখেছিলেন, তার থেকে পেয়েছি। এখানে এখন ধরুন 10টা 15, 9:30 নাগাদ ওই মৃতদেহ তুলে 1930 সালের 2রা সেপ্টেম্বর আজকে সকাল ডেড বডি নিয়ে চলে গেছে সাধারণ মানুষ। পেছন পেছন অসহায়ভাবে ফরাসি পুলিশরা যাচ্ছে। এই দৃশ্য থেকে আমার বক্তব্য শুরু। এখানে এই বাড়িটা তো আছে, এই বাড়িটায় উনি এলেন কি করে? মাননীয় মহানাগরিক মহোদয় বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা অত্যন্ত সংগতভাবে উল্লেখ করেছেন। মূলত তিনি এবং ভূপেন্দ্র কুমার দত্ত কলকাতা থেকে, তাদের এইটা একটা মাস্টার প্ল্যান ছিল যে এই চন্দননগরে চট্টগ্রাম অভ্যুত্থানে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলে যে বীরেদের এইখানে আশ্রয় দিতে হবে। তার জন্য তিনি এবং বন্দরপাড়ার অধিবাসীদের, আমি নিজেও এখানকারই মানুষ, থাকি এখানে, বন্দরপাড়ার অধিবাসীদের আমি অত্যন্ত সম্মান করি, কারণ তারা বারবার ভারতবর্ষের অনেক বিপ্লবীকে আশ্রয় দিয়েছেন। এখানে অনেক বাড়ি আছে, চিহ্নিত করা যায়। এবং শুধু তাই নয়, এটা একটা বিপ্লব কেন্দ্র ছিল বন্দরপাড়া। এইখানে খুব ভালো একটা শেল্টার, আশ্রয় যাকে বাংলায় বলে, সেটা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা সিদ্ধান্ত নিয়ে স্থির করেছিলেন যে এই বাড়িটাতে রাখা হবে। এই বাড়ির তখনকার যিনি মালিক ছিলেন, তিনি তাতে সম্মতি দিয়েছিলেন ভাড়াটে হিসেবে রাখার জন্য। তিনি জানতেন না কিছুই, অনেকেই জানতেন না, এমনকি বিপ্লবী দলের সকলের ভেতরে জানতেনই না কে কোথা থেকে এসেছে বা কার কি নাম আছে। অতুল ছিল গণেশ ঘোষের, সুরেন এই নাম নিয়েছিলেন অনন্ত সিংহ, অশোক নাম নিয়েছিলেন মাখনলাল ঘোষাল, যার ভালো নাম ছিল জীবন ঘোষাল, বাচ্চু নাম নিয়েছিলেন আনন্দ গুপ্ত, উমেশ নাম নিয়েছিলেন লোকনাথ বল, তারা এই বাড়িটায় ছিলেন। আর ছিলেন সুহাসিনী দি, পুটুদি, তিনি স্বনামেই ছিলেন, এই বাড়িটায় থাকতেন। শশধর আচার্য ব্যান্ডেল। এখন প্রশ্ন হতে পারে যে এতগুলো লোক বাড়ি ভাড়া নেয়নি। হেমন্তবাবু তিনি একজন বিপ্লবী, তিনি সুহাসিনী দির ভাই হিসেবে পরিচয় দিয়ে সুহাসিনী দি, তিনি এবং তার সঙ্গে শশধর আচার্য, যিনি রেলে চাকরি করতেন ব্যান্ডেলে, 3 জন প্রথমে বাড়িটা ভাড়া নেন। পরবর্তীকালে এনারা আসেন, সুহাসিনীদির শ্বশুর বাড়ির লোকজন এবং বাপের বাড়ির কেউ কেউ এই পরিচয় দিয়ে এখানে এসে উঠছেন। কখন উঠছেন? 5ই মে 1930 সাল। 18ই এপ্রিল সেই অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে, চট্টগ্রাম অস্ত্রাগার দখল হয়েছে। 22শে এপ্রিল জালালাবাদ পাহাড় রক্তস্নাত হয়ে গেছে। ব্রিটিশ সরকারি রিপোর্টে আমি দেখেছি 375 জন মিলিটারিকে খতম করে দিয়েছিল আমাদের ছেলেরা, 64 জন ছেলে, 13 জন শহীদ হয়েছিলেন ওখানে। তাদের ছবিগুলো দেখলে অবাক হয়ে যেতে হয়। ব্রিটিশ সরকার তাদের পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল ওই পাহাড়ে। ওই অস্ত্রাগার দখলের সময় হিমাংশু সেনের গায়ে আগুন লেগে যায় এবং তাকে বাঁচানোর জন্য 4 জন, অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল, পরবর্তীকালে জালালাবাদ পাহাড়ে লোকনাথ বল ছিলেন, তাই লোকনাথ বলের নাম এখানে না করে আনন্দ গুপ্ত, এরা ওনাদের নিয়ে বেরিয়ে আসে। এই 3 বেরিয়ে আসার পর ফেনীতে সংঘর্ষ হয়। তারপর কলকাতায় চলে এসে আশ্রয় নিচ্ছেন ভূপেন্দ্র কুমার দত্তের কাছে। ভূপেনবাবু তখন তাদের কোথায় রাখি? চন্দননগর। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। কাশীশ্বরী পাঠশালা,
কুশাঙ্গিনী যে স্কুলটা রয়েছে তার সকালে যে পাঠশালাতে এসে চাকরি নিচ্ছেন সুহাসিনী দি। কিরম চাকরি নিচ্ছেন না, তিনি তখন সরকারি শিক্ষিকা রেফান্ডাম স্কুলে। আগামী মাসে তার আমেরিকা চলে যাওয়ার কথা উচ্চতর শিক্ষার জন্য, কিন্তু গোপনে তিনি যুগান্তর দলের সমর্থক এবং রেভলিউশনারি দলের সমর্থক। আমরা আমাদের ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামটাকে খালি চেপে দিতে চাই, কিন্তু সেটা তো ঠিক নয়। বিপ্লবের ওটাও একটা ধারা, ওটাকেও ইতিহাসবিদ আমরা যারা ইতিহাস পড়াই বা পড়ি তারা ওটাকে অস্বীকার করতে পারবো। তিনি ওই চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে এখানে কাশীশ্বরী পাঠশালায় একজন হেডমিস্ট্রেসের দরকার ছিল, যা ম্যাট্রিক পাস হওয়া দরকার ছিল। তখন যারা পড়াতেন 7-8 জন ছিলেন, তার ভেতরে উনি হেডমিস্ট্রেস হয়ে এইখানে আসলেন এবং উনি এখানে আসবেন এটা স্থির হলো। এইখানে এসে উনি শেল্টার নিলেন। শশধর আচার্য তিনিও বিপ্লবী, কিন্তু তিনি ওনার স্বামী নন, কিন্তু স্বামীর পরিচয়ে শাঁখা সিঁদুর পরে উনি এই বাড়িটা এসে আশ্রয় নিচ্ছেন। আমি সুহাসিনীদি সে লেখা পড়েছি, সুহাসিনীদি বলছেন একজনকে, শাঁখা সিঁদুর পরে বউ সেজে যাবো, বাহ সে তো দারুণ হবে। মানে অকুতোভয় চাকরি ছেড়ে দিচ্ছেন বলে সুহাসিনীদির কোনো দুঃখ নেই। বিপ্লবে ডাকে আসছেন, যে কোনো মুহূর্তে মারা যেতেই পারে, তাতে কোনো কিচ্ছু নেই। 1965 সালে সুহাসিনীদি মারা যান ভারত স্বাধীন হওয়ার পর। সে আরেকটা দুঃখের কাহিনী, সেটা এখানে বলবো না, মাখনলাল ঘোষালের কথাই বলি। তিনি আসেন ওখানে এবং কিছুদিনের ভেতরে মের পর জুন জুলাই এবং ওখানে শিক্ষকতা করেন এবং অনেক শিক্ষিকার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবং আমরা দেখলাম নারায়ণ রায়, তাকে ডেকে আনা হয় সুরেন অসুস্থ বলে, মানে অনন্ত সিং তাকে সারিয়ে তোলেন। নারায়ণ রায় এই বিপ্লবীদের যাতায়াত সূত্রে থাকে। তাহলে আপনি মাখনলাল ঘোষালের উপর কিছু বলুন। বলছি, সুহাসিনীদি দুঃখ করতেন, জানিস মাখনটা না মাংস খেতে চেয়েছিল, ওকে মাংস খাওয়াতে পারলাম না। বিশ্বাস করুন, আমি কদাচিৎ মাংস খাই কখনো কখনো, কিন্তু যখন খাই আমার মাখনলাল ঘোষালের কথা মনে পড়ে। আমার মনে পড়ে মোচা খেতে গিয়ে, মোচার ঘন্ট বা মোচা খেতে গিয়ে বাঘাযতীনের কথা। বাঘাযতীনের লাস্ট খাবার ইচ্ছা ছিল, ওটা জানিস চিত্তপ্রিয়কে বলছেন, অনেকদিন আমি মোচার ঘন্ট খাই। কোথেকে জানলেন এই কথা? বাঘাযতীন বলে গেছিলেন। চিত্তপ্রিয় তো সম্মুখ যুদ্ধে মারা যান জ্যোতিষ পালের কাছ থেকে, একমাত্র জীবিত বিপ্লবী ছিলেন যিনি এটা বলেছিলেন। তো আমার যখনই খাই আমার এদের কথা মনে পড়ে, কোথায় যেন জড়িয়ে থাকে আমার রক্তের ভেতরে। ঘটনাটা বলি, কিছুই না, রাত্রি 3টে বাজে। মাননীয় মহানগরীকে এটা বলেছেন, একদমই ঠিক। ওরা ওই বঙ্গবিদ্যালয়ের কাছে বুটগুলোকে খুলে ফেলে পায়ে হেঁটে আসছে, এসে এই বাড়িটাকে ঘিরে ফেলেছে। ওরা ঘিরে ফেলেছিল একদম ওই মোড় থেকে শুরু করে এইরকম ভাবে, ওদিকটা কিন্তু ঘেরেনি। এবং এখানে তখন একটা বড় কাঁঠাল গাছ ছিল, পুকুর ছিল, ওদিকে একটা বাড়ি ছিল, বাকি সব জঙ্গল। ওদের ওয়াচ টাওয়ারে বসেছিলেন সেদিনকে আনন্দগুপ্ত আর মাখনলাল ঘোষালের খুব বন্ধুত্ব ছিল। এখানে 450 ক্যালিবার বোরে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি দেখেছি সেই বোরের রিভলভার, তার কার্টিজগুলো এইখানে হতো, তৈরি করতে মাখনলাল ঘোষাল আনন্দগুপ্ত মিলে, গণেশ ঘোষ সাহায্য করতেন। তো সেদিন 17টা বুলেট উনি এই ছাতি সুপুতে দিয়ে দিয়েছিলেন, আজও বাড়িটা দাঁড়িয়ে আছে। তো আনন্দগুপ্ত পরে তার স্মৃতিকথায় লিখছেন, মাখনলাল বলছেন, শোন এই 17টা বুলেটের মধ্যে 15টা শত্রুর জন্য, আর 2টো রেখে দেবো আমি আমার জন্য। মাখনলাল আনন্দগুপ্ত যখন প্রথম বলছে পুলিশ, তখন ওই মোড়টাতে একটা মাথায় টুপি পরা সার্জেন্ট বাঁক নিয়েছে। তো ওরা তো শুনেই এই যে বাড়িটা উল্টো দিকে